আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ৪। লেখিকা সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শ্বাস ঝেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে, সি মেঘ সি। সব ভাবছিস তুই? কেউ কি তার চাস্তো ভাইয়ের ওপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত। এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতে রিসিভ হয় কল। বন্যা বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা বলল, হঠাৎ আমার স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন, ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করেছিস? বন্যা বলল, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ বলল, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা বলল, আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার, কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। মেঘ বলল, আমার হাতে আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যায় এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল, একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেয়ে প্রফুল্ল মেজাজে অচমকায় বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। বন্যা বলল, তাই বল, না হলে তোর যে ভাই, সে তোকে জীবনেও ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাস্তো ভাই। বন্যা বলল, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ বলল, জানি না, শোন তোকে কিছু বলি। বন্যা বলল, হ্যাঁ বল। মেঘ বলল, আসলে আজকে বিকেলে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। মানে? কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করেছে, আজ কিশোরে পা দিয়ে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস? মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলাই, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে। বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়ার অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে অচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো। এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির, রংচটা দেওয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6টা থেকে 10টা পর্যন্ত গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন, ধুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ খাবে কিভাবে? বোধশক্তি হওয়ার পরে 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, তাকে বলে নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ের বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরোই না। ঘরের ভেতরে তার জন্য খাবার পাঠানো হতো, তানভীর নিজেই বোনকে খাওয়াতে ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদে নাচ গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারোর বিয়েতেই যায় না। এতে তানভীরের মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে, এই বাড়িতে জন্মানোটা কি খুবই দরকার ছিল?
কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘার কল রিসিভ করেনি। বান্ধবীকে রাগ দেখে কি হবে, জীবন যেখানে যেমন তা তো মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথাই আছে, সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সবসময় বন্যার পেছনে লোক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও দুইজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আরেকজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকেলে ঘুমোচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছে। আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখ মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে কোনোরকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে, ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দেবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ভ্রু যুগল শিথিল হয়ে যায়, আমত্ত চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের। কালো পায়জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে। অপাদমস্তক দেখলে একবার, কালো জামাতে যাকে অপসরার ন্যায় লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশের বনলতাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দ্রুত গতিতে থামতে গিয়ে মেঘের ছোট্ট দেহটি কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়ভীত নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলোকে আরও চুইয়ে চুইয়ে পানি পড়ছে, যা তার সাদা পরনের শার্টটি অল্প স্বল্প ভিজে আছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পেছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনল কিনা কে জানে, এক মুহূর্ত দাঁড়াতে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখল মেঘ। ভেতরটা ভয়ে আটকে উঠেছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরের কাজে ব্যস্ত হলে নজর তাদের দিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনছো? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচের তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু। তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটানো হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন আব্বু। আমার বাইক কেনার ইচ্ছা ছিল, তাই কিনেছি। তুমি কি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। এটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়ি চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতো চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কেনা যদি নিজের মর্জি মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথা শুনবো। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কিনলাম তোমাদের জন্যই তো, মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছা, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এ বাড়িতে এত বছরে কেউ কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শুনেনি। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির বলল,
আব্বু, চাচ্চু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসায় হাল ধরাবে। দেশে পা দিতে নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছুর বলার আগে আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানি সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোনো কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত করতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়েও বলে উঠল, তানভীর রাজনীতি করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারে অফিসে আমি আসব, আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো, আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে আমি নিজের কাজ গুছিয়ে সেখানে চলে যাব। তখন কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসে কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন কোনো মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। পিনপিত নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই 3 যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি যত্নহীন হয়ে পড়ে ছেলেটা, এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও ওপরে দাঁড়িয়ে থাকা এক প্রকার বিনোদন উপভোগ করেছিল মেঘ। যে বড় আব্বুর কথার ওপর কারো কথা চলে না, আজ উনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলের কি সত্যটাই না দিচ্ছে। যেমন বাবা তেমন ছেলে, এইসব ভেবে হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিস ফিস করে বলতে শুরু করলো, এ তো হিটলার, সাথে আমার ভাইটাকেও বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ তখনই চোখ পড়ে আবির ভাইয়ের রুমের দিকে। একরাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলায় থেকে উপরতলায় চলে এসেছেন মেঘ। আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতে তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়াতে উঠতে গেলে ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম, আরেক পাশে তানভীর ভাইয়ের। তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে, সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে এসেছে। আবির এখনো বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে। সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে, নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা-9টার মধ্যে বাড়ি ফিরে এসে সবার সাথে খেতে বসতো। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলের কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। এই যে ভিডিওর দেখা শেষ আর লাফ মেরে চলে যাচ্ছেন, তা সাবস্ক্রাইবটা করবে কে? হ্যাঁ, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, নাহলে পরবর্তী পার্টটা মিস করে ফেলবেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।